গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালটন স্যার। তোমরা এখন পাচ্ছ নেক্সট জিকে প্র্যাকটিস ক্লাস নাম্বার 37 জিকে ডোজ থেকে আজকে 37তম সেশন। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো দেখে রাখো আমাদের এপ্রিল মাসের ক্লাস রুটিন, কখন কোন স্যার বা ম্যাডামের ক্লাস হয় একটু দেখে নাও। আমার ক্লাস সকাল 8:30 থেকে তোমরা পাচ্ছ এবং তোমরা প্রত্যেক ইউটিউব ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন নামে আছে, পেয়ে যাবে। এবং আমাদের পেড কোর্স তোমরা পাচ্ছ TWS একাডেমিতে। রিসেন্ট দুটি ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে আমাদের, একটা রেলওয়ে ব্যাচ, একটা SSC ব্যাচ। তো যারা যে পরীক্ষা দেবে ব্যাচগুলো দিতে পারো, নিশ্চয়ই তুমি হতাশ হবে না। অবশ্যই একদম 100% প্রিপারেশন তুমি ওই জায়গা থেকে নিতে পারছো। আচ্ছা চলো, প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড রিফিউজি ডে, বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয়? বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয়? এই দিবসটি পালিত হয় দেখা যাচ্ছে অনেক জায়গায় কি হচ্ছে, যারা বর্ডারের সাইডে আছে তাদের এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে হয়ে গেছে, মানে এদেশের নাগরিক অন্য দেশে চলে গেছে, এরকম চেঞ্জ কিন্তু হয়েছে যে সমস্ত বর্ডার সংলগ্ন এলাকায়। তুমি যদি খেয়াল করো তো সেই তাদেরকে উদ্দেশ্য করেই একটা সচেতনতামূলক দিবস পালিত হয়, যেটা হচ্ছে 20শে জুন। 20শে জুন অর্থাৎ 20 জুন এই দিবস পালন করা হয়। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বিষ্ণুচরণ বিশ্বাস কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? বিষ্ণুচরণ বিশ্বাস কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? সঠিক উত্তর কি হবে? চুয়াড় বিদ্রোহ, নীল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, কৈবর্ত বিদ্রোহ। সঠিক উত্তর কি হবে বলো? বিষ্ণুচরণ বিশ্বাস নেতৃত্ব দেন নীল বিদ্রোহে। তোমরা বলতে পারবে এই নীল বিদ্রোহ কত সাল নাগাদ হয়? সালটা বলো। নীল বিদ্রোহ কবে নাগাদ হয়? সঠিক উত্তর হবে 1859-60 এই সময়ে নীল বিদ্রোহ বাংলায় হয়েছিল। বিশেষ করে নীল চাষীদের দুর্দশার দিকে তাদের অবস্থা, সেই বিষয়টা কিন্তু একটা সময় বহুল পরিমাণে বৃদ্ধি পায়, তাদের দুর্দশার অবস্থা। এবং নীল চাষে নীলকররা মানে ইংরেজ নীলকররা জোর করে নীল চাষ করানোর চেষ্টা করতো, যাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে বাংলা সংলগ্ন এলাকায় এই বিদ্রোহটি হয়। বিষ্ণুচরণ বিশ্বাস ছাড়াও দিগম্বর বিশ্বাস আরো অন্যান্য অনেক উল্লেখযোগ্য নেতৃত্ববৃন্দ ছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? ভালো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা যে স্বামী দয়ানন্দ সরস্বতী, যিনি আমরা জানি যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তার আসল নাম ছিল মূলাশঙ্কর। ঠিক আছে, তিনি কোন সমাজের প্রতিষ্ঠাতা? আর্য সমাজের প্রতিষ্ঠাতা। এবং তোমরা বলতে পারো যে একটা বিখ্যাত উক্তি রয়েছে, ব্যাক টু ভেদাস। এই উক্তিটি কে করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা। আর্য সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1875 সাল। দিল্লির কোন সুলতান উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অপরের মতামত বোঝার উন্নয়নের লক্ষ্যে একটি অনুবাদ বিভাগ তৈরি করেছিলেন? বলতে পারবে সঠিক উত্তর এখানে কি হবে? অনুবাদ বিভাগ তোমার তৈরি করেছিলেন নিম্নের কোন সুলতান? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে ফিরোজ শাহ তুগলক বা ফিরোজ তুগলক। ফিরোজ শাহ তুগলক ছিলেন তোমার তুগলক বংশীয় একজন সুলতান। তারপরে তার রাজত্বকাল শুরু হয় মোহাম্মদ বিন তুগলকের। পরবর্তী সম্রাট ছিলেন
ফিরোজ শাহ তুগলক। তাকে কি বলা হয়? তাকে বলা হয় সুলতানি যুগের আকবর। সুলতানি যুগের আকবর। তিনি অনেক সংস্কারমূলক নীতি গ্রহণ করেছিলেন। পাশাপাশি মোহাম্মদ বিন তুগলকের সময় 24 রকমের ট্যাক্স সিস্টেম থেকে 24 থেকে 4-এ নিয়ে এসেছিলেন ট্যাক্স ব্যবস্থা। তিনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সৃষ্টি করেছিলেন বেকারত্ব কমানোর জন্য। পাশাপাশি দারুল সাফা চিকিৎসালয়, বিভিন্ন বেশ কিছু সংস্কারমূলক কাজ তিনি করেন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানে নিম্নলিখিত আর্টিকেলগুলির মধ্যে কোনটি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কাজ করে? ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ সমনীতি ভিত্তিক আইন, অর্থাৎ সবার জন্য সমান আইন নিয়ে কাজ করে। কি হবে সঠিক উত্তর? বলো। ইউনিফর্ম সিভিল কোড, খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এবং এখানে আমরা যদি দেখি অপশন সি, আর্টিকেল 44, 44তম ধারায় এটি কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে রেকটিফায়ারের কাজ কি? রেকটিফায়ারের কাজ কি? উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর, নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর, এসি থেকে ডিসিতে, ডিসি থেকে এসিতে। এখানে এসি মানে কি? এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট এটা হচ্ছে, দেখো কারেন্ট ধরো একদিক থেকে একদিকে প্রবাহিত হচ্ছে, একটা ডিরেকশন রয়েছে, কিন্তু অল্টারনেটিং কারেন্টের ডিরেকশনটা বারবার চেঞ্জ হয়, একটা সময় অন্তর অন্তর পাল্টে যায়, যেটা একটা সমস্যাজনক বিভিন্ন যন্ত্রপাতির ক্ষেত্রে। তো এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট। এটা ডিরেকশন ফিক্সড থাকে, ডিরেক্ট কারেন্ট। রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর, মানে এসি অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটিতে নাইট্রোজেন উপস্থিত? নাইট্রোজেন উপস্থিত নিম্নের কোনটিতে? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, তেল। বলো সঠিক উত্তর এখানে কি হবে? প্রত্যেকে অ্যান্সার করো। তো আমরা যে সমস্ত খাদ্য খাই সেখানে সেই খাদ্যকে আমরা বিশেষ করে দেহ পরিপোষক খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট রাখি। তো এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এদের গঠনগত উপাদান যদি আমরা খেয়াল করি, সেখানে আমরা দেখব প্রোটিনের মধ্যে রয়েছে নাইট্রোজেন, কার্বোহাইড্রেটে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফ্যাটে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এবং অনুপাত কিন্তু আলাদা উপাদান এটা। আর এখানে রয়েছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন। এই হচ্ছে 4টি উপাদান। এখানে জেনারেল সমীকরণ রয়েছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট যার জেনারেল সংকেত হচ্ছে এটা CxH2O। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত 2:1 থাকে। যেমন একটা কার্বোহাইড্রেট এক্সাম্পল যদি বলো, তোমাকে বলতে হবে গ্লুকোজ C6H12O6, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে আছে। যদি সুক্রোজ বলো C12, এটা হচ্ছে গ্লুকোজ, এটা গ্লুকোজের সংকেত। যদি সুক্রোজ বলো, সুক্রোজ হচ্ছে C12H22O11। তাহলে এখানে 22 এবং 11, অর্থাৎ হাইড্রোজেন রয়েছে 22টি, অক্সিজেন 11টি, 2:1 অনুপাতে হাইড্রোজেন অক্সিজেন থাকে। লিপিড মানে হচ্ছে ফ্যাট, ফ্যাটে হচ্ছে CH3CH2NCOOH, এটা হচ্ছে জেনারেল সংকেত। প্রোটিনে দেখা যাচ্ছে আর মানে একটা তোমার স্টার, CH, এখানে একটা নাইট্রোজেন আছে। তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। প্রোটিনে এই হচ্ছে 4টি উপাদান, কিন্তু ফ্যাটে আর যদি কার্বোহাইড্রেট দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন রয়েছে, কিন্তু সংকেত কিন্তু আলাদা আলাদা। এখানে এক ধরনের গঠন আছে, এখানে আর এক ধরনের গঠন আছে। পরবর্তী প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়?
বর্ণ ব্যবস্থা, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণ ব্যবস্থার উল্লেখ আমরা পেয়েছি কোন গ্রন্থে? মনুসংহিতা, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ। তো এখানে আমরা যদি খেয়াল করি সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ, প্রাচীনতম বেদ। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, উরুগুয়ের মুদ্রার নাম কি? উরুগুয়ে এই একটা দেশ, এটি কোন মহাদেশের মধ্যে পড়ছে, কোন কন্টিনেন্টের মধ্যে পড়ছে? উরুগুয়ে আমরা যদি দেখি এটা হচ্ছে সাউথ আমেরিকা। কোপা আমেরিকা যে খেলা হয় দেখবে উরুগুয়ে খেলে, উরুগুয়ে হচ্ছে সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। যে দক্ষিণ আমেরিকার মধ্যে ব্রাজিল আছে, আর্জেন্টিনা রয়েছে, প্যারাগুয়ে রয়েছে, ইত্যাদি দেশগুলো আছে। উরুগুয়ের মুদ্রার নাম হচ্ছে পেসো। অপশন বি পরীক্ষা আছে। উরুগুয়ে দেশ, এটা যদি মনে রাখতে চাও মনে রাখবে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতে, প্রথম ফুটবল ফুটবল ওয়ার্ল্ড কাপ জেতে কোন দেশ? সেটি হচ্ছে উরুগুয়ে, 1930 সালে। চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতা হলেন কে? চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতা কে? চাঁদের পাহাড় বিখ্যাত একটা উপন্যাস, যার রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভারতীয় রুপি প্রতীকটি কে ডিজাইন করেছিলেন? এই রুপির সিম্বলটা কি বলতে পারবে প্রত্যেকে? ডিজাইনটা কে করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে যাবে উদয় কুমার ধর্মলিঙ্গম। এরকম একটা ডিজাইন যেটা হচ্ছে রুপির ডিজাইন, এই যে ডিজাইনটা করেছিলেন উদয় কুমার ধর্মলিঙ্গম। অপশন বি সঠিক উত্তর আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে আপেক্ষিক রোধের এসআই একক কি? আপেক্ষিক রোধের এসআই একক কি হবে? আপেক্ষিক রোধের এসআই একক কি হবে? সঠিক উত্তর হচ্ছে ওহম মিটার। ওহম মিটার, এখানে ওহম বার মিটার না, এটা ভুল, এটা ভুল, এটা হচ্ছে সিজিএস একক। এখানে অপশন বি সঠিক আছে, অপশন বি কারেক্ট আছে, ঠিক আছে, ওহম মিটার। আমরা জানি যে রোধ, এই যে রোধ রেজিস্ট্যান্স, এটা প্রপোর্শনাল টু এল বাই এ। এল বাই এ রোধ মানে কি? একটা বিদ্যুৎ প্রবাহের সময় যে বাধা সৃষ্টি হয় সেটাকে আমরা রোধ বলি, তাই তো? তো এই রোধ আবার কিসের সঙ্গে সমানুপাতিক? যে তার ব্যবহার করা হচ্ছে তারের দৈর্ঘ্য এবং প্রস্থ সেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক এবং দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। তো এক্ষেত্রে আমরা যে বিষয়টা পাই, এই যে প্রপোর্শনাল সাইনটা তুলে দিলে আমরা পাবো একটা কনস্ট্যান্ট, সেটাকে বলা হচ্ছে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, এল বাই এ। এই রোটাকে বলা হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। এই যে রোধাঙ্ক, এবার এর এককটা কিভাবে পাচ্ছি দেখো, ভালো করে খেয়াল করো। তাহলে এই জায়গা থেকে আমরা যেটা পাচ্ছি একটু জেনে রাখো, আর ইকুয়াল টু রো এল বাই এ।
এটাই হচ্ছে আপেক্ষিক রোধ। এখানে এল মানে হচ্ছে দৈর্ঘ্য, এল মানে হচ্ছে তারের দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য, আর এ মানে হচ্ছে তারের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিসের? প্রস্থচ্ছেদের, প্রস্থচ্ছেদের। তো এই জায়গায় আমরা যদি খেয়াল করি রোটা কি পাচ্ছি, রো ইকুয়াল টু পাচ্ছি আর ইন্টু এ বাই এল। রো মানে আর হচ্ছে রোধ, রোধ মানে হচ্ছে ওহম। আচ্ছা দৈর্ঘ্য, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য যদি বলি মিটার স্কোয়ার। আর এল মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে হচ্ছে মিটার। একটা মিটার কেটে গেল, পড়ে থাকছে ওহম মিটার। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে রোধঙ্কর একক। রোধঙ্ক আর আপেক্ষিক রোধ কথাটা কিন্তু একই। তাহলে ওহম মিটার হচ্ছে এসআই একক, আর সিজিএস একক হচ্ছে ওহম সেন্টিমিটার। নিম্নের কে মারাঠা কেশরী নামে পরিচিত? সহজ প্রশ্ন আছে, বলো। মারাঠা এবং কেশরী নামে আবার দুটো পত্রিকা ছিল, মারাঠা এবং কেশরী, এই দুটো হচ্ছে নিউজ পেপার। এই মারাঠা একটা, কেশরী একটা, দুটো আলাদা আলাদা নিউজ পেপার, যেটা চালু করেছিলেন বা সম্পাদনা করতেন বাল গঙ্গাধর তিলক। একই উত্তর, পত্রিকা। আমরা জানি লালা লাজপত রায়কে বলা হয় পাঞ্জাব কেশরী, পাঞ্জাব কেশরী। আর টি প্রকাশমকে বলা হয় অন্ধ্র কেশরী। হ্যালো। তো এখানে টি প্রকাশম যাকে বলা হয় অন্ধ্র কেশরী। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে দেবপালের মন্ত্রী হিসেবে নিম্নের কে দেবপালের মন্ত্রী হিসেবে ছিলেন বা দেবপালের মন্ত্রী ছিলেন? দেবপাল হচ্ছে পাল বংশীয় রাজা, পাল বংশীয় রাজা দেবপাল। তার মন্ত্রী কে ছিলেন? কৌটিল্য, দ্রুকপাণি, বীরসেন, সেলুকাস। সঠিক উত্তর এখানে কি হবে বলতে পারবে? দেবপাল তার মন্ত্রী ছিল হচ্ছে দ্রুকপাণি। অপশন বি এখানে সঠিক উত্তর আছে। আচ্ছা, বাংলার রবিনহুড বলা হয় নিম্নের কোন ব্যক্তিকে? বাংলার রবিনহুড বলা হয় কোন ব্যক্তিকে? বিশ্বনাথ সর্দার, রামরতন মল্লিক, বাসুদেব বলবন্ত ফাতকে, বিপিন চন্দ্র পাল। সেশনে যারা কানেক্ট হয়ে আছে প্রত্যেকে সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। বাংলার রবিনহুড বলা হয় বিশ্বনাথ সর্দার, যাকে বিশে ডাকাতও বলা হয়। রামরতন মল্লিককে কি বলা হয়? তাকে বলা হয় বাংলার নানা সাহেব, নানা সাহেব বলা হয়, বাংলার নানা সাহেব। ভারতীয় বিপ্লবীবাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, চোল বংশের সরকারি ভাষা কি ছিল? চোল বংশ, আমরা যদি দেখি চোল বংশ, সেখানে দেখব তামিল ছিল সরকারি ভাষা, গুপ্ত যুগে সংস্কৃত ছিল, প্রাকৃত ছিল মৌর্য যুগে। পালি যুগে কি ছিল? পালি ভাষা কোন যুগে ছিল বলতে পারবে? আচ্ছা, এশিয়াটিক সোসাইটির বর্তমান অবস্থান আমরা যদি দেখি কোথায় হবে? এশিয়াটিক সোসাইটি যার প্রতিষ্ঠাতাকে উইলিয়াম জোন্স, উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। কত সালে? 1784 সালে। সেই এশিয়াটিক সোসাইটির অবস্থান যদি দেখি কলকাতা, কলকাতার মধ্যে যে জায়গাগুলো আছে এখানে পার্ক স্ট্রিট সঠিক উত্তর হবে। এখানে এশিয়াটিক সোসাইটির অবস্থানটা এই জায়গায়। আচ্ছা, নিপা ভাইরাসের বাহক কে? বলো, নিপা ভাইরাসের বাহক কে? মশা, কুকুর, বানর নাকি বাদুড়?
বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ আমরা যেমন জানি এবং বিভিন্ন বাহক রয়েছে, যেমন ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, ডেঙ্গু রোগের বাহক হচ্ছে এডিস মশা, জিকা রোগের বাহকও কিন্তু মশা, কিন্তু নিপা ভাইরাসের বাহক হচ্ছে বাদুড়। বাদুড় হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোন সন্ধির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে? দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির মাধ্যমে? বলতে পারবে? ম্যাঙ্গালোর, সলবায়, মাদ্রাজ নাকি ইঙ্গ-মহী সন্ধি? কোন সন্ধির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে? ইঙ্গ-মহীশূর মানে কর্ণাটক, মহীশূর বলতে কর্ণাটকের কথা বলা হয়। ইঙ্গ মানে ইংরেজদের সঙ্গে মহীশূরের যুদ্ধ হয়েছিল টোটাল 4টি, তার মধ্যে প্রথম যুদ্ধ শেষ হয়েছিল মাদ্রাজের সন্ধি দ্বারা, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ সমাপ্ত হয় ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা। সালটা কত বলতে পারবে? সাল হচ্ছে 1784 সাল। টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের একটা সন্ধি হয় যেটা হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি। ফার্স্ট ইঙ্গ-মহীশূর যুদ্ধ শেষ হয় মাদ্রাজের সন্ধি দ্বারা 1769 সালে। এটা হয়েছিল হায়দার আলীর সঙ্গে ইংরেজদের, হায়দার আলীর সঙ্গে হচ্ছে ইংরেজদের সন্ধি। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয় সলবায় সন্ধি দ্বারা 1782 সালে। ইঙ্গ মারাঠা, এটা এই সলবায় সন্ধি কত সাল সেটা পরীক্ষায় আসে এবং কাদের মধ্যে হয়েছিল? ইংরেজদের সঙ্গে মারাঠাদের। ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয়? মশলার উদ্যান বলা হয়। ভারতের কোন রাজ্যকে মশলার উদ্যান বলা হয়? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কাশ্মীর, কেরল। তো ভারতবর্ষে আমরা যদি দেখি, বিশেষ করে দক্ষিণ ভারতে এবং সেখানে কেরলে কিন্তু প্রচুর পরিমাণে মশলা উৎপাদন হয়, সেক্ষেত্রে মশলার উদ্যান বলা হয় কেরলকে। আচ্ছা, প্রত্যেকে তোমরা যারা কানেক্ট আছো একটু দেখে রাখো, আমাদের বর্তমান TWS একাডেমিতে দুটি ব্যাচ কিন্তু লঞ্চ করা হচ্ছে, একটা রেলওয়ে ফাউন্ডেশন, একটা SSC ফাউন্ডেশন। দুটো ব্যাচ শুরু হচ্ছে 1 মে থেকে, এবং রেলওয়ে ফাউন্ডেশন এখানে কিন্তু বর্তমান কিছু অফার রয়েছে। যারা কানেক্ট হতে চাচ্ছ, ভর্তি হতে চাইছো, দ্রুত নাও, 1600 টাকারও কম প্রাইস বর্তমানে আছে। এবং SSC ফাউন্ডেশন এখানে তোমরা যদি ভর্তি হও 2000 টাকা প্রাইস, যেখানে এখন কিন্তু অফার রয়েছে, এখন কিন্তু অফার তোমরা পেয়ে যাবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো। SSC প্রস্তুতি যেখানে SSC MTS হয়ে যাবে এবং SSC GD দুটো পরীক্ষার প্রস্তুতি এখানে তোমরা পেয়ে যাবে। আর রেলওয়ে ফাউন্ডেশন তোমরা এখানে পেয়ে যাবে রেলওয়ে গ্রুপ ডি, RPF, এই প্রস্তুতিগুলো কিন্তু হয়ে যাবে এই ফাউন্ডেশন নিলে টোটাল। আচ্ছা, তোমরা যদি পড়তে চাও অবশ্যই কোথায় কানেক্ট হতে হবে? আমাদের TWS একাডেমি অ্যাপে, যেটা তোমরা প্লে স্টোরে পাবে, এবং অ্যাপের মধ্যে থেকে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে, দিয়ে ভর্তি হতে পারবে। ঠিক আছে, পুরো যেমন ক্লাস হয় ইউটিউবে একই রকম স্টাইলে ক্লাস হবে, সেখানেও সব রকম ব্যবস্থা পুরো সেম টু সেম। এছাড়া আমাদের ফাউন্ডেশন ব্যাচ WBKB চলছে, প্রচেষ্টা, প্রয়াস এবং NM ব্যাচ কিন্তু পাচ্ছ। প্রত্যেকে যারা কানেক্ট আছো আবার অ্যান্সার শুরু করো। যে কম্পিউটারে ব্যবহৃত IC চিপস, এটি কি দ্বারা নির্মিত? এটি তৈরি হয় সিলিকন দ্বারা নির্মিত। সিলিকন ধাতু, এটা একটা ধাতু, এবং সিলিকন আমরা জানি এটা আবার একটা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী বলতে যারা তড়িৎ পরিবহনের সময় ধরো প্রবাহ মাত্রা বাড়লে বা উষ্ণতা বাড়লে, যেক্ষেত্রে আমরা দেখি যে রোধ কমে যায়, রেজিস্ট্যান্স বা বাধাটা কমে যায় উষ্ণতা বাড়ার সাথে সাথে, যেটা কিন্তু কাজে লাগছে। IC চিপস অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট, IC কথার ফুল ফর্ম কি হবে? IC হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। বানানটা একটু ভুল হয়েছে, যাই হোক, সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে IC এর ফুল ফর্ম। এটি
তৈরি করতে ব্যবহার করা হয় সিলিকন ধাতু, যেটা এক ধরনের অর্ধ পরিবাহী। আচ্ছা, এবার বলো দ্য সার্ভে অফ ইন্ডিয়া, দ্য সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দ্য সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় আছে? আমাদের ভারতবর্ষের যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া, এই সংস্থা, এটির সদর দপ্তর আছে উত্তরাখণ্ডের দেরাদুন শহরে। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। রাজরাজেশ্বরের মন্দির নামে পরিচিত যেটা বৃহদেশ্বর মন্দির, এটি কে নির্মাণ করেন? এটি কে নির্মাণ করেন? প্রথম রাজরাজ। সঠিক উত্তর হবে প্রথম রাজরাজ। পরবর্তী প্রশ্ন, কোল গ্যাসের মধ্যে নিচের কোন মিশ্রণটি থাকে? কোল গ্যাস, এখানে তোমাকে বলতে হবে কোন কোন গ্যাসের মিশ্রণ থাকে। হাইড্রোজেন, মিথেন, তারপর হচ্ছে কার্বন মনোঅক্সাইড, নাকি হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন মিথেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন কার্বন মনোঅক্সাইড। তো কোল গ্যাস যেখানে আমরা দেখতে পাবো কার্বন মনোঅক্সাইড আছে, মিথেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, COCH4 প্লাস H2। আমরা যদি কার্বন মনোঅক্সাইড হাইড্রোজেন বলতাম, এটা হতো ওয়াটার গ্যাস, এটা হয়ে যেত ওয়াটার গ্যাস। কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন বললে হয়ে যেত প্রোডিউসার গ্যাস, প্রোডিউসার গ্যাস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ব্লিচিং পাউডার রাসায়নিক নাম কি? গতদিনে তোমাদের হোমওয়ার্ক ছিল এটা। ব্লিচিং পাউডার যেটা আমরা কীটনাশক হিসেবে ব্যবহার করি, এটি রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। তোমরা এর সংকেতটা লিখবে। সংকেতটা কি হবে একটু লিখবে। আচ্ছা, আজকের হোমওয়ার্ক এটা থাকবে যে কুয়াশা কোন ধরনের কলয়েড দ্রবণ? কুয়াশা কোন ধরনের কলয়েড দ্রবণ? 26 কোশ্চেন করানো হলো, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। কত হচ্ছে আজকের স্কোর একটু জানিয়ে দেবে। এবং আমাদের প্রত্যেক ইউটিউব ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেলে। প্রত্যেক ক্লাস পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। এবং আমাদের পেড কোর্স তোমরা পাবে আমাদের TWS একাডেমি নামে অ্যাপ রয়েছে, প্লে স্টোরে পেয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, পড়াশোনা করতে থাকো ভালো করে। এই বছর কিন্তু তোমার বিশাল বড় একটা সুযোগ আছে, যেটা হাতছাড়া করলে কিন্তু হবে না। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারো। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ওকে, টাটা, বাই।